চাকরি ছাড়াই মিথ্যা মামলা, ব্যবসায়ী লালু ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ। সুলতানা এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে চাকরি ছাড়ার পর এক সাবেক ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী আশরাফুজ্জামান হিমেল। সংবাদ সম্মেলনে হিমেলের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী মরিয়ম আক্তার, মা শাহিন শাহানা হীরা ও শ্যালকের স্ত্রী সুলেখা খাতুন। লিখিত বক্তব্যে হিমেল জানান, তিনি লাইভ ওয়্যার নামে একটি পুরাতন মোবাইল এক্সচেঞ্জ কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন। কোম্পানিটি অংশীদারিত্ব চুক্তিতে ঝিনাইদহে 2টি শাখা খোলে, যার দায়িত্বে ছিলেন আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ। হিমেল জানান, তিনি পায়রা চত্বর শাখার ম্যানেজার ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি দেখতে পান সৌরভ ঢাকা থেকে নকল ও রিফারবিশ মোবাইল এনে অরিজিনাল ফোন হিসেবে বিক্রি করছেন এবং গ্রাহকদের প্রতারিত করছেন। এছাড়া এসব নকল ফোন লাইভ ওয়্যার ব্র্যান্ডে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে আপত্তি জানালে সৌরভ ক্ষিপ্ত হন। এমন পরিস্থিতিতে হিমেল চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 2025 সালের 7 মার্চ তিনি স্টক ও হিসাব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করেন, কিন্তু 3 মাস পর লালু ও সৌরভ তার বিরুদ্ধে 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিথ্যা মামলা করেন এবং শহরে তার বিরুদ্ধে পোস্টার লাগিয়ে সম্মানহানির চেষ্টা করেন। হিমেল দাবি করেন, তারা বিভিন্ন সময় তাকে ফোনেও সরাসরি হত্যার হুমকি দিচ্ছেন। এমনকি এসব হুমকির কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। থাকে ভাই, এইসব ছেলেবেলে আমরা নিয়ে আসি না শুধুমাত্র এই জন্যই যে মনে করেন কি নিয়ে আসলে আপনাদের মতো ছেলেবেলে মার্ডার হয়ে যাবে না। কয়েকদিন আগে একটা হাটের মধ্যে মার্ডার হয়ে গেছে, তাই নিয়ে বিরাট গ্যাঞ্জাম হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আপোষে বসেও প্রায় 20 লাখ টাকা আমাদের দেওয়ার লাগিল। হ্যাঁ, কারণ কি মার্ডার হয়ে গেল। তা আপনার মার্ডারে যদি এরকম 20 লাখ টাকা দেওয়া লাগে, তাতে আমার বিরাট বড় লস হয়। কারণ আপনার জানের দাম আমার কাছে 20 লাখ টাকা না রে ভাই, বুঝেন না কেন? ওই বিএনপি যে এইসব নেতা নিয়ে আসতেছেন ভাই, একটা কথা বলি ভাই, বিএনপির সবচেয়ে বড় এখন ভালো নেতাগুলোর ভিতরে বড় মসজিদ, ছোট মসজিদ, এরা হলো ভালো নেতা। হ্যাঁ, শেখর আঙ্কেল এরা হলো ভালো নেতা, পুরাতন নেতা। আপনি যাদেরকে নিয়ে আসতেছেন না, এই যাদের কথা বলতেছেন না, এরা আমাদের আমি যাদের কথা বলতেছি, এরা আমাদের ব্যবসায়িক পার্টনার। 2টা ফোন দিলে মনে করেন কি এসে বলবে যে হ্যাঁ কি হয়েছে বাবা বলো সৌরভ, আমার বলছে আঙ্কেল এই যে আপনি এই যে এইসব ছেলে আপনাকে 5 লাখ টাকা দিব। ওই ছেলে কোনো কথা বলবে না। এই যে সামনে এই যে ক্যাশটা যখনই রাখবো না ভাই, ওই আব্বার অফিসের ভিতরে যখন ক্যাশটা পড়তো না সামনে, আপনার সাথে যে ভাই থাকতো না, ওই ভাই আপনার চড়াইতো ভাই। আমরা খালি একটু তাকায় বলি যে মনে করেন কি এটা লাগবে, হয়ে যায়। ওই আপনি যাদের সাথে ওই যে গ্যাঞ্জাম দেখছেন না, ওই যে সাহেব আঙ্কেলদের সাথে গ্যাঞ্জাম দেখছেন তো, হ্যাঁ কৌশিকদের সাথে দেখছেন না, ওই একটা জমির দাম ছিল 20 কোটি টাকা 25 কোটি টাকা, ওইটার গ্যাঞ্জাম দেখে আসছেন তো, ভাবছেন যে ওইখানে গ্যাঞ্জাম হইতেছে, এই যে সৌরভ ভাইরা কিছু করতেছেন না। হ্যাঁ, কি দেখি ভাই, আমাদের হাটের ব্যবসায় এখনো দেখেন নাই। আমরা হাটের ব্যবসায় যাদেরকে পেলে রাখিছি না, যেগুলো আমাদের পালা কুত্তা আছে না, ওই পালা কুত্তা আপনার সামনে যদি দাঁড়ায় না ভাই, যেই ভাবগুলো আপনি এখন দেখাইছেন না, ভাব বেরোতো না ভাই, ভাবটা বের হতো না। আপনাকে আমি ভালো মতন বলতেছি, ভদ্র ভাষায় বলতেছি, আমাকে বেকা পথে যাইতে দিয়েন না ভাই। আমি একটা কথা বলি ভাই, আপনার জানের মূল্য খুব বেশি না, খুব সামান্য কিছু টাকা, খুব সামান্য কিছু টাকা। আমার কাছে 10 লাখ টাকা 20 লাখ টাকা কোনো টাকা ভাই? আপনি কেন বোঝেন না এগুলা? আমার কাছে বেয়াদবি জিনিসটা অনেক 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 আত্মসম্মানের ব্যাপার। আমার কাছে 10-20 লাখ টাকা কোনো টাকা না রে ভাই। আপনি বোঝেন না কেন? নিজে তো হইছেন একখান বোকাচ্ছতা, আমাদেরও মনে করতেছেন বোকাচ্ছতা। সৌরভকে এখনো চিনতে পারেন নাই ভাই। হ্যাঁ, সৌরভকে এখনো চিনার ওইটা এখনো ক্ষমতাটা হয়ে ওঠে নাই ভাই, ক্ষমতাটাই হয় নাই ভাই। কি আছে আমাদের এইটা বোঝার জন্য, আর আপনি কি এইটা বোঝার জন্য এখনো সেই বয়সটাতে আসেন নাই। আপনি আমার থেকে 10 বছরে বড় হইতে পারেন, জাস্ট বুঝেন নাই, 10 বছরের জীবনে বড় হন নাই। আমি যখন মনে করেন কি জন্মাইছি না ভাই, তখনই মনে করেন কি আমার বাল চাচার জন্য মনে করেন কি ওই ঝিনাইদার নেতারা বসে থাকতো যে লালু মিয়ার ছেলের বালটা চেঁচে দিব। এখনো তাই ভাই, আমরা যখন হেঁটে যাই আমি খালি দেখা করি না ওই লোকগুলোর সাথে। কারণ দেখা করি না, কারণ আমার ইজ্জতে লাগে। তাই আমি যখনই ফোন দিয়ে বলবো যে ভাই 2 লাখ টাকার একটা কাজ আছে, 3 লাখ টাকার একটা কাজ আছে, ডায়াল হয়ে যাবেন, ডায়াল। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে হিমেল প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বেআইনিভাবে কিছু প্রোডাক্ট আমাদের দিয়ে বিক্রি করাচ্ছিল। তো সেটা সে আমাকে ছাড়তে চায় না, কারণ এতে তার ব্যবসায়িক ক্ষতি হবে এবং ব্যবসায়িক সিক্রেটটা মানুষের সামনে চলে আসতে পারে। এই সংখ্যায় সে আমাকে বিভিন্নভাবে প্রতিষ্ঠানে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু আমি বদ্ধপরিকর থাকি যে আমি এই প্রতিষ্ঠানে চাকরি করবো না এবং তাকে হিসেব বুঝে নেওয়ার জন্য বারবার তাগিদ দিই এবং একটা পর্যায়ে সে হিসেব বুঝে নিতে সম্মতি হয় এবং 7 তারিখ 7/3/2024 তার কাছে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে তার অডিট টিমের সই এবং আমাদের সমস্ত সই সাক্ষ্য কমপ্লিট করে সেই পেপার নিয়ে আমি চলে আসি। পরবর্তীতে তারা আমার উপরে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য তারা আমাকে আবার ফোন দেয় এবং দিয়ে বলে যে বিভিন্ন ফোন নষ্ট করে আপনি ফিরে গেছেন, যেগুলোর দায়ভার আপনাকে নিতে হবে। তখন আমি যোগাযোগ করি, তাদের সামনে আবার যোগাযোগ করি, এসে আমি তাদেরকে বলি যে এই প্রতিষ্ঠানে আমি যাবত যত পরিমাণ প্রফিট দিছি সেটা সরাসরি আপনি পাইছেন। তো এই প্রতিষ্ঠানে চলাকালীন যদি কোনো ফোন ড্যামেজ বা কোনো কিছু হয় সেটা দায়ভার কখনো কর্মচারী হতে পারে না এবং এই ব্যাপারটি নিয়ে একটা সালিশ হয়। সেখানে সবাই আমার পক্ষে কথা বলে যে না, প্রতিষ্ঠানের লাভ যেহেতু আপনার, ক্ষতির পরিমাণটা তো আপনি তখন পাবেন না, ক্ষতি হলে তাহলে সেটার ক্ষতির দায়ভার আপনার হবে। তখন সে এই ব্যাপারটি বাদ দেয় এবং তারও 1 মাস পরে আবার আমাকে ফোন দিয়ে বলে যে এখন আপনার হিসেব শর্ট আছে। হিসেব কীভাবে শর্ট থাকে? প্রত্যেক মাসে সে একটা মাসিক স্টেটমেন্ট আমার কাছ থেকে নেয়। মাসিক স্টেটমেন্ট নেওয়া ছাড়াও প্রতি 3 মাস পর পর অডিট করে। টোটাল 2 বছরে 8টা অডিট হয়েছে এবং প্রত্যেক মাসে আপনার মাসিক স্টেটমেন্ট নিয়েছে এবং চাকরি ছাড়ার সময়ও সে আমার ক্লিয়ারেন্স দিয়েছে। আমার অডিট স্টক বুঝে নিয়ে আমাকে কিন্তু 7 তারিখে অব্যাহতি দিয়েছে, যেটা উনি ওনার কোর্টের যে মামলার যে নোটিশ আছে ওখানেও কিন্তু সে আমার 8 তারিখ পর্যন্ত কর্মরত দেখা গেছে। তো চলে আসার পরে সে এই কথাগুলো নিয়ে যখন আমরা উপরে কথা বলি তখন সে নষ্ট ফোনের কথাগুলো তোলে। এইগুলো আমরা আবার পর্যালোচনা করি, কয়টা ফোন নষ্ট আছে, আমি বলি কম নষ্ট আছে, সে অনেক অধিক ফোন বলে নষ্ট আছে, সেগুলো আবার পর্যালোচনা করতে যায়। সেখানে মিসেস লালমিয়া এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ফলশ্রুতিতে আমিও কিছু কথা তাকে বলে ফেলি, যেটার জন্য আমি তাকে পরবর্তীতে সরিও বলি। তো এই ব্যক্তিগত আক্রোশ থেকে সে পরবর্তীতে আমার নামে বিভিন্ন মিথ্যা মামলা এবং আমার নামে পোস্টারিং, বিচার চলমান অবস্থায় আমার নামে মামলা করার আগে সে পোস্টারিং করে এবং তার পরবর্তীতে সে মামলা করে। তা আমার কথা আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে সেটা বিচার দায়ভার একমাত্র আদালতে, আর কোনো প্রতিষ্ঠানে না। আদালত যে বিচার দেবে, আমাদের নির্দোষ দিলে আমি নির্দোষ, আমি অপরাধী দিলে আমি অপরাধী, এবং যেটা রায় দিবে, যেটা করতে বললে আমি সেটা করতে কিন্তু বাধ্য। কিন্তু তারা তাদের অর্থশক্তি এবং বেশি শক্তির দ্বারা আদালতকে অবমাননা করে আমার নামে মামলার আগে তারা পোস্টার ছাপিয়েছে এবং সারা দিনে যায় আমার এখানে সমস্ত আমার পৈতৃক বাসা, এখানে আমরা যুদ্ধের আগে থেকে এখানে থাকি, সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে আমাকে গৃহপ্রতিপন্ন করে তুলেছে। এখন যদি আমি আমার সাথে কোনো ইনসিডেন্ট করে ফেলি, এটার দায়ভারও কিন্তু লালমিয়াকে নেওয়া লাগবে, কারণ আমি ব্যক্তিগতভাবে কারোর সামনে যাইতে পারছি না। আমি যে কোনো সময় আমার মানসিক পরিস্থিতি এখন যেমন, আমি যে কোনো সময় যে কোনো কিছু আমার নিজের সাথেও করে ফেলতে পারি। এই কাজটা তারা সম্পূর্ণ বেআইনিভাবে করছে এবং কি আমার সরাসরি হত্যা মামলার হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে। বলেছে 20 লাখ টাকা দিয়ে আমি হাতের ভিতরে একটি মার্ডার করে মীমাংসা করেছি, 20 লাখ টাকা দিয়েছি, শেষ হয়ে গেছে, তোর মার্ডার করতে গেলে আমার 20 লাখ খরচ করলে লস হয়ে যায়, আরও কবে আমি তোর মার্ডার করব। তো এই ধরনের হুমকি ধামকি দেওয়ার কারণে আমি আমার জীবন নিয়ে সংশয়ের ভিতরে আছি। আমি মানসিকভাবে আমি খুব বিপদগ্রস্ত এবং আমি দীর্ঘ 1টা বছর চাকরি ছাড়ার পরেও দীর্ঘ 1টা বছর আমি তাদের এই হিসেব মিলানোর জন্য এবং আমি এই দায় মুক্তি পাওয়ার জন্য আমি অন্য কোথাও চাকরিতে জয়েন করতে পারিনি এবং আমি আমার পুরো শ্রমটা ওদের প্রতিষ্ঠানের পিছনে আমি দিয়েছি। এমনকি আমার কাছে যদি কোনো কাস্টমার কখনো ফোনের উদ্দেশ্যে আপনার সাথে করছি না আমরা, আপনি মেন কথা বলেন। আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। এই প্রতিষ্ঠানের পরে এই ঝামেলার পরে যখন আমার হত্যা হুমকি দেয় তখন আমি থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে তখন এই ওসি সাহেব আর কি, ওসি সাহেবের সাথে কথা হয় থানার ব্যাপারে যে স্যার আমি একটা ইয়ে করতে যাচ্ছি, বলছে আপনাদের এই ব্যাপারটা তো কী করতেছে, মানে আমি একটা জিডি করতে যাচ্ছি আমার জীবনের নিরাপত্তার জন্য। তখন তৎকালীন ওসি সাহেব বলে যে আপনাদের এই ব্যাপারটা তো একটা মানে সালিশের মাধ্যমে বিচার হচ্ছে, যেহেতু বিচার সালিশের মাধ্যমে হচ্ছে সেহেতু আপনার এখন জিডি করা লাগবে না। তো যেহেতু বিচার তারা মানেনি, সালিশ তারা মানেনি,
পরবর্তীতে না মেনে তারা কিন্তু কোর্টে গেছে। তো আমি এখন আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই যে হুমকি দিয়েছে, হত্যা হুমকি, সেটার বিরুদ্ধে তারা একটা আইনি পদক্ষেপ নেবে এবং সব ধরনের আইনি সহায়তা। পরে এখনো জিডি করা হয়নি। আমি আমাকে ভয়েস রেকর্ড পাঠাইতে সরাসরি এবং বিভিন্ন অশ্রাব্য শ্রবণযোগ্য কথা ছিল, হ্যাঁ, সেগুলো সম্পূর্ণটা আমি আপনাদের দিতে পারি না। আমি এখন নিরাপদে নাই, কোনোভাবে আমি এখন নিরাপদে নাই।